বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। মেদিনীপুরের শান্তিকে চেনেন না নিশ্চয়ই। 1928 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তা সে বছর কত শান্তি তো জন্মেছে, সেটাও ঠিক। আলাদা করে আর একজনের কথা বলে আমার কি হবে, তাই তো? কিন্তু বলছি কেন জানেন? এই শান্তি যখন নির্মলা হয়ে উঠলেন, সেই সময়টাতে ব্রিটিশ পুলিশের একেবারে ঘুম উড়ে গিয়েছিল। একা একজন মেয়ের যে এতটা দুঃসাহস থাকতে পারে, পুলিশ সেটা ভাবতেই পারেনি। আবার বাড়িতে বিপ্লবীদের আনাগোনা থাকলেও না হয় বিদ্রোহ মাথায় নিয়েই জন্ম হয়। কিন্তু এই শান্তি নিজের নামের মতোই জানেন, একটা শান্ত শিষ্ট পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার নির্মলা হয়ে ওঠার সফরটা যে কি সাংঘাতিক ছিল, সেটা জানে শুধুমাত্র ব্রিটিশ পুলিশের ডায়েরি। নইলে কি আর দিনে রাতে তার খোঁজে রেড লাইট এরিয়াতে গিয়ে ঢু মারে ব্রিটিশ পুলিশ? হ্যাঁ, এই নির্মলা দাসীকে সেখানেই একমাত্র পাওয়া যেতে পারত, কারণ পেশায় তিনি ছিলেন নিষিদ্ধ রমণী। কখনো চিতপুরে, কখনো কালীঘাটে, কখনো খিদিরপুরে, কখন যে তিনি কোথায় আছেন তার খবরটাও পেত না ব্রিটিশ পুলিশ। তীরের চেয়েও তাড়াতাড়ি নাকি ছুটতে পারতেন নির্মলা। নইলে আর কলকাতার প্রথম মহিলা গুন্ডা এমনি এমনি হয়ে ওঠা যায়, তাও আবার পুলিশের ডায়েরিতে? হ্যাঁ, একটা সময়ে গুন্ডা দমন আইন আর পুলিশের ফ্যাক্ট শিটের একেবারে শুরুতেই লেখা থাকতো নির্মলা দাসীর নাম। এলাকার মানুষ তাকে মাস্তান নামে ডাকত। 19বিংশ শতকের কলকাতার অনেক পুরুষ মাস্তানের সঙ্গেও নাকি সমানে সমানে টক্কর দিতেন এই বাঙালি মেয়েটি। এমনকি জানেন, কলকাতার ভদ্র সমাজ তার নিষিদ্ধ জীবনের বাবু হলেও তাকে ভয় পেতেন বিস্তর। কেন বলুন তো? আসুন এবার সেই গল্পই শোনাই আপনাকে। শহরের ইতিহাস তাকে ভুলেছে ঠিকই, তবে ব্রিটিশ কলকাতার পুরনো পুলিশি ফাইলের ধুলো ঝাড়লেই সেই যুগের ত্রাসকে আজও সচক্ষে দেখতে পাবেন। সেই দুঃসাহসিনীকেই এবার একটু চিনে নিই আমরা। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস ইতিহাসের খোঁজে। মেদিনীপুর থেকে চিতপুর সত্যিই অনেকটা দূর, আর শহর কলকাতা সে তো শুধুই স্বপ্নের রূপকথার মতো। শান্তি নামের যে মেয়েটির কথা বলছিলাম, সেই মেয়েটির বাবা কিন্তু ব্রিটিশ কলকাতাতেই কাজ করতেন। সাহেব সুবোদের গাড়ি সারাতেন ভদ্রলোক। পেশায় তিনি ছিলেন মোটর মেকানিক। তবে বাবা কলকাতাতে থাকলেও মেয়ে কখনো শহরে আসেনি। কলকাতা শহরে পরিবার নিয়ে এসে থাকার মতো পয়সাই তো ছিল না তার। গ্রামের সংসারটা তবু জোড়া তালি দিয়ে কোনো মতে চলছিল, কিন্তু সেই চলা ওই 1944 সাল পর্যন্তই হলো। আর তারপর শান্তির জীবনে প্রথম অশান্তি শুরু হয়। আচমকা বাবাকে হারিয়ে বছর 16 মেয়েটি একেবারে চোখে অন্ধকার দেখল একসময়। মা, ভাই, বোন সহ গোটা সংসারের ভার তখন তার কাঁধে। শান্তি সেই পরিবারের বড় মেয়ে ছিল, রোজগার করতে হবে তাকে, কিন্তু সুযোগ কোথায়? মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রামে পয়সা রোজগারের উপায় সেভাবে তো কারোর জানা ছিল না তখন। যাদের জমি আছে তাদের পেটেই একমাত্র ভাত জোটে, আর নইলে অনাহার। শান্তিরা ক্রমে একবেলা, তারপর থেকে প্রায় দিনই উপোস করতে থাকে। আর কদিনই বা এইভাবে চলবে? কারণ এইভাবে চললে সংসারের কারো না কারো মরে যাওয়াটা খুব স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে এরপর। আর ঠিক এই অবস্থায় গ্রামের এক প্রতিবেশী এসে শান্তির মাকে বেশ কিছুটা শান্তি দিয়ে যায়। কলকাতায় নিয়ে গিয়ে বড় মেয়েটার বিয়ে দেবে বলে আশ্বস্ত করে সে। পাত্র শহরেই কাজ করে। রাজা উজির না হোক, ভদ্রভাবে পেট চলার মতো সঙ্গতি তার আছে।
বিয়ের জন্য একটা পয়সাও লাগবে না তার, যা কিছু খরচা সমস্ত সেই প্রতিবেশী স্বেচ্ছায় করবে বলেও শান্তির মাকে কথা দেয়। গরিব ঘরে আর কি চাই বলুন? একটা মেয়েরও যদি হিল্লে হয়ে যায় তো পরিবারটা একটু মাথা তুলে দাঁড়াতে পারে। শান্তির মায়ের আপত্তি থাকার কথা নয়, করলেনও না আপত্তি, আর শান্তি তো নয়ই, কারণ বাবার শহরটাকে সে চোখে দেখেনি কখনো, এতদিন শুধু স্বপ্নেই দেখেছে। আর শহুরে পাত্রপক্ষ, তাদের দেখার কথা মনেও এলো না, কারণ তারা যে গরিব। এরপর গ্রামের সেই প্রতিবেশীর হাত ধরেই কলকাতায় আসে শান্তি। এসে উঠল চিতপুরের এক বস্তি এলাকায়। কলকাতা শহরের কর্নওয়ালি স্ট্রিট আর চিতপুরের মাঝামাঝি অঞ্চল জুড়ে সেই সময় ছিল লালবাতি এলাকার রমরমা। এক বিরাট অঞ্চলের সিংহভাগ মালিকানা একসময় ছিল রবি ঠাকুরের ঠাকুর দাদা, মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাতে। আর সেই আমলেই গড়ে উঠেছিল একের পর এক নিষিদ্ধ পল্লী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন শহরের এই নিষিদ্ধ জীবনের আইনি মালিক। এই অংশগুলো তাঁরই জমিদারি অঞ্চলের মধ্যে পড়ত। তা সে যাই হোক, শান্তি যখন কলকাতায় এসে উঠল, সেখানে কোনো বিয়ের সানাই বাজল না। আর রাত বাড়লেই নড়বড়ের দরজায় কড়কড় করে কড়া নড়ে উঠল। সেখানে কোনো দাম্পত্য নয়, সুখের সংসার নয়, হলো শুধু বিকিকিনি। প্রতি রাতের এই একটাই ছবি। গ্রামের সেই শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী মেদিনীপুরের শান্তিকে কলকাতা শহরের পতিতাপল্লীতে বেচে দিয়ে কড়কড়ের টাকা ট্যাঁকে গুজে নিশ্চিন্তে ফিরে গেল। শান্তির পরিবার যখন শুনল যে তাদের মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে, তারাও নিশ্চয়ই শান্তিই পেয়েছিল মনে মনে। গ্রামের কিশোরী শান্তি তার স্বপ্নের শহরে এসে পতিতা হল। সে সময় বহু মেয়ের জানেন এটাই ছিল ভবিতব্য, হয় অভাব, নয়তো দাঙ্গা, অথবা দুর্ভিক্ষ। এই তিনটের কোনো একটা কারণ দেখা দিলেই সোনাগাছির ঘরগুলো ভরে উঠত গ্রামের মেয়েদের। সোনাগাজী নামে এক সুফি পীর সাধকের মাজার থেকে মুখে মুখে সেই অঞ্চলের নাম হলো সোনাগাছি। কোথায় পীর আর কোথায় পিয়ারি। পিয়ারি শব্দটা কেন বললাম? না, শরৎচন্দ্রের রাজলক্ষ্মীর পিয়ারিবাই হয়ে ওঠার কথা বলছি না। সেই সময়ে কলকাতার বাবুদের কাছে সোনাগাছির মেয়েদের আদরের নাম ছিল পিয়ারি। শান্তিও সেই পিয়ারিই হলো। তবে সেই সঙ্গে আরও একটু আদর করে কে যে তার নির্মলা নামটা দিয়েছিল সেটা অবশ্য জানা যায় না। তারপরে এক সময় মেদিনীপুরের শান্তি সময়ের স্রোতে মরে গেল, হারিয়ে গেল। সেই জায়গায় জন্ম হলো নির্মলা দাসীর। আর এক সময় মেয়েটির প্রেমে পড়ে গেলেন কলকাতার ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ডের একজন তরুণ নায়ক শৈলেনশীল। আচ্ছা, গাঙ্গুবাইয়ের কথা মনে পড়ে? সেই যে মেয়েটিকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে তার প্রেমিক একসময় তাকে নিষিদ্ধ পল্লীতে বেচে দিয়ে গিয়েছিল। মহারাষ্ট্রের সেই গাঙ্গুবাই একসময় এলাকার সমস্ত অসহায় নির্যাতিতা মেয়েদের মাথার ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন। মনে পড়ে তাঁর কথা? আমাদের কলকাতার নির্মলা দাসীর সঙ্গে তাঁর কিন্তু ভীষণ মিল, জানেন? হ্যাঁ, তফাৎ একটু আছে বই কি। তফাৎ শুধু গাঙ্গুবাই প্রেমের চিতায় নিজের ভাগ্য গড়েছিলেন, আর নির্মলা নিজের ভাগ্যের চিতায় প্রেম খুঁজে পেয়েছিলেন। শৈলেন তাকে সত্যিই ভালোবেসেছিলেন, আর ভালোবেসেছিলেন বলেই নির্মলা দাসী কলকাতা শহরের প্রথম মহিলা ত্রাস হয়ে উঠতে পেরেছিলেন। না, গুন্ডা নামটা তো ব্রিটিশ পুলিশের দেওয়া, আর ব্রিটিশদের ধামা ধরা কলকাতার বাবু সমাজের দেওয়া। নির্মলা গুন্ডামি করতেন ঠিকই, তবে তাকে গুন্ডামি না বলে আমরা বরং বিপ্লব বলতে পারি, কারণ সেটাই বলা উচিত হবে। নির্মলার খদ্দের সেজে ঘরের দরজা বন্ধ করে দিনের পর দিন শৈলেন তাকে অস্ত্রচালনা শিখিয়েছিলেন, বিপ্লবীদের গল্প বলেছিলেন, ব্রিটিশ বিরোধী আগুনের কাহিনী শুনিয়েছিলেন। নির্মলা দাসীকে বটের মতো তৈরি করেছিলেন এই শৈলেনশীল।
চিতপুর রোডে যেদিন বিপ্লবী দলের ওপর ব্রিটিশ পুলিশরা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই দিন ভদ্র সমাজের কেউই বিপ্লবীদের পাশে দাঁড়ায়নি। শুধু এই সোনাগাছির পতিতারা নির্মলার নেতৃত্বে ব্যাপক ইট বৃষ্টি শুরু করেছিল, আর সেই ইটের আঘাতে মারাত্মকভাবে জখম হয়ে রণে ভঙ্গ দিয়েছিল পুলিশ বাহিনী। এরপর থেকেই পতিতা নির্মলা দাসী বিপ্লবীদের মাথার ছাদ হয়ে উঠেছিলেন। পতিতা পল্লীতে কে কখন আসছে, কি তার পরিচয়, এই নিয়ে কারোর তো কোনো মাথা ব্যথা থাকে না। আর সেই সুবিধেটাই নিয়েছিলেন নির্মলা। তার ঘরে তিনি বিপ্লবীদের লুকিয়ে রাখতেন, গোপনে চিঠি চালান করতেন, অস্ত্র চালান করতেন। আর তারপর শৈলেনের সঙ্গে মিলে অস্ত্র চোরাচালানের একটা বড় সড়ো র্যাকেট গড়ে তুলেছিলেন এই নির্মলা। শহর জুড়ে পুলিশ যখন নির্মলার খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, তখন নির্মলা আর শৈলেন এক মুল্লুক থেকে আর এক মুল্লুকে পালিয়ে বেড়াচ্ছেন, সঙ্গে তাদের বিপুল পরিমাণ চোরাই অস্ত্র। একটা সময় ওয়ারেন্ট বেরোলো নির্মলার নামে, লুকআউট নোটিশও বেরোলো, কিন্তু কোথায় কে? নির্মলাকে বাঁধা গেল না। আধুনিক আগ্নেয়াস্ত্রে সুশিক্ষিত দলবল নিয়ে পুলিশ প্রশাসনের ঘাঁটি থেকে অস্ত্র লুট করে বেড়াতেন নির্মলা আর শৈলেন। আর তারপর সেই সমস্ত অস্ত্র বিপ্লবী দলের মধ্যে বিলিয়ে দিতেন তারা। পতিতাপল্লীর নির্যাতিতা মেয়েরা, ভদ্র সমাজ যাদের কলঙ্ক বলে মনে করে, সেই অবহেলিত বিপ্লবীরা আর শয়ে শয়ে তরুণ তুর্কির সমর্থনে নির্মলা গ্যাং শহরের বুকে দাপিয়ে বেড়াত। শহরে তখন গুন্ডা যুগ। গোপাল পাঁঠা, ভানু বোস, রাম চ্যাটার্জিদের রাজত্ব চলছে। ব্রিটিশরা আর নেই, দেশ স্বাধীন হয়েছে। তবু অস্ত্র আর চোরাচালানের অমোঘ নেশায় একবার যে পা বাড়িয়েছে, সে কি আর কোনোদিন সুস্থ সমাজের ওপর তলায় ফিরে আসতে পারে? তাকে তো অন্ধকারেই থাকতে হয়। সে এক অদ্ভুত নেশা। নির্মলা আর শৈলেনও ততদিনে অপরাধী হয়ে গেছে। গুন্ডামি তাদের পেশা হয়েছে। অস্ত্র চোরাচালানের কারবার করছে তারা রমরমিয়ে। আর পুলিশ তাদের টিকিটিও ছুঁতে পারে না। সেটা 1952 সালের ঘটনা। তককে তককে থেকে এবার বুঝি পুলিশের কপাল খুলল। আগে থেকেই খবর ছিল তাদের কাছে। আসলে মসজিদবাড়ি স্ট্রিট থেকে একটা ট্যাক্সিতে রওনা হয়েছেন নির্মলা আর শৈলেন। পুলিশ এবার সেই ট্যাক্সির পিছু নিল। ট্রাফিক সিগন্যালে ট্যাক্সি দাঁড়াতেই নির্মলাদের ঘিরে ফেলল পুলিশ। ট্যাক্সির ডিকি থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল তারা। আহিরি টোলা থেকে মসজিদ বাড়ি লেন হয়ে নির্মলার এই যে পালিয়ে বেড়ানো, সেই দুঃসাহসী সফরের সেখানেই শেষ হলো। এভাবে বললে অবশ্য ঠিক কিছুই বলা হয় না। নির্মলা কিন্তু সহজে ধরা দেননি, জানেন। শোনা যায় শেষ মুহূর্তে শূন্যে ড্যাগার ছুঁড়ে দিয়েছিলেন শৈলেন, আর বিরাট একটা লাফ মেরে সেই ড্যাগারটাকে হাতে নিয়ে পুলিশের সঙ্গে সমানে লড়ে গিয়েছিলেন বাংলার প্রথম গডমাদার নির্মলা দাসী। থেমে গিয়েছিল শহর কলকাতা। অবাক হয়ে ভেবেছিল এও সম্ভব, তারা ঠিক দেখছে তো। নির্মলা নামের মিথের সেই দুর্দান্ত স্পর্ধা নিজের চোখে দেখেও সেদিন কেউ বিশ্বাসই করতে পারেনি। যদিও গোটা দলটাই শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল, তবুও মেদিনীপুর থেকে মসজিদবাড়ি স্ট্রিট পর্যন্ত ছড়িয়ে থাকা এই যে লম্বা ইতিহাস, এই ইতিহাসকে পুলিশ কর্তারাও নিশ্চয়ই কুর্নিশ করেছিলেন সেদিন। এমন আর দ্বিতীয় কাউকে কলকাতা তো কখনো দেখেনি, সেদিনও না, আজও না। নির্মলা দাসীর কথা আজ আর কারোর মনে নেই ঠিকই, তবে পুরনো কলকাতার ইতিহাস যারা জানেন তারা নিশ্চয়ই নির্মলা দাসীকে ভুলতে পারেননি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামী পর্বে, আগামী সপ্তাহে, শুধুমাত্র আপনার কাছে অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।